হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন 7 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা গেছে। তবে এখনো অনেক জায়গায় ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। পুরোপুরি নির্বাপনে কাজ করছে দমকল বাহিনী। অগ্নিকাণ্ডের ঘটনায় বিমান ওঠানামা বন্ধ থাকায় বিড়ম্বনায় পড়তে হয় বিদেশগামী যাত্রীদের। শনিবার রাত 9টার পর থেকে বিমান চলাচল পুনরায় শুরু হয়। সকাল থেকেই রিশিডিউল ফ্লাইট ওঠানামা সহ বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চলছে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এসব কারণ অনুসন্ধানে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 5 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এই অগ্নিকাণ্ড সহ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে অন্তর্বর্তী সরকার। এসব ঘটনায় নাশকতা বা পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। জুলাই সনদের স্বাক্ষরের মধ্য দিয়ে গণতন্ত্রের সূচনা রচিত হয়েছে বলছে বিএনপি। তবে জামায়াত বলছে নির্বাচনের আগে বাস্তবায়ন না হলে জুলাই বিপ্লব ব্যাহত হতে পারে। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদের কোনো গ্রহণযোগ্যতা নেই মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন এটি অস্পষ্ট সনদ। এটি রাজনৈতিক দলগুলোর স্বার্থ রক্ষার এক চুক্তি। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর সঙ্গে 8 মাসের সংলাপ শেষে স্বাক্ষরিত হলো জুলাই জাতীয় সনদ 2025। তবে সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন নিয়ে শঙ্কা থাকার কথা বলে সই করেনি এনসিপি। 1400 শহীদ আর 30,000-এর বেশি মানুষের রক্তের বিনিময়ে যে জুলাই সনদ তা কতটা জনস্বার্থ রক্ষা করবে? রাজনৈতিক দলগুলো বলছে সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে গণতন্ত্রের সূচনা বা আইনি ভিত্তির যাত্রা শুরু হলো। গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা এটা অব্যাহত রাখা, যার যাত্রা শুরু হয়েছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে। আইনি ভিত্তি যে না পায়, যে সংস্কারগুলো হয়েছে চূড়াতে বিষয়, সেই বিষয়গুলো তাইলে আগের যে শাসক গোষ্ঠী ছিল, যাদেরকে আমরা ফেসিস্ট বলছি, ফেসিস্ট শাসক, সেই যুগেরই আবার পুনর্বর্তন, পুনঃপ্রতিষ্ঠার রাস্তা উন্মুক্ত থাকবে। জুলাই সনদ কি ঐতিহাসিক নাকি হতাশার উপাখ্যান? প্রশ্নের উত্তরে আইনজ্ঞরা বলছেন এটি রাজনৈতিক দলগুলোর স্বার্থ রক্ষার এক চুক্তি মাত্র। এই যে চুক্তিটা হয়েছে সামাজিক চুক্তি, এইটা বাস্তবায়ন না হলে কি করবে সেটা পর্যন্ত ওখানে লেখা নাই। আপনি কিভাবে বাস্তবায়ন করবেন? যদি না করে তাহলে অ্যাকশন কি? যেমন আপনি একটা চুক্তি করলেন, কোনো পক্ষ ভায়োলেট করলে আপনি আরবিট্রেটর নিয়োগ করেন, সালিশ, অথবা ফাইনালি কোর্টে যান। তো এইটা যদি ভায়োলেট করে কে কোথায় যাবেন? সুতরাং ইটস এ ভেগ এগ্রিমেন্ট। এটা হলো জাস্ট রাজনৈতিকভাবে যার সেফ এক্সিট, এবং যারা লোভী ক্ষমতায় যাবে এরা এদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে একটা লোক দেখানো, লৌকিকতা দেখে একটা চুক্তি করছে, যার ফলাফল আইনি ভিত্তি জাস্ট জিরো। অপরদিকে জুলাই সনদ অস্পষ্ট ও আইনি কাঠামো নেই এমন কথা জানালেন রাজনীতি বিশেষজ্ঞরা। সকল রাজনৈতিক দল যদি একমত হতেন তাহলে এটি ছিল সবচেয়ে ভালো একটা উদ্যোগ। যারা সাইন করেছে, তার মানে ধরুন আমি এটাকে আপত্তি দিয়েছি, আপনি পরে এটাকে সাইন করলেন, তার মানে আপনি যখন ক্ষমতায় আসবেন তখন কিন্তু আপনার কাছে দুটোই থাকলো। আপনি ইচ্ছা করলে এটাকে ইমপ্লিমেন্ট করতেও পারেন, নাও করতে পারেন। কারণ এই যে সাইন সিগনেচারগুলো হয়েছে, ওই নোট অফ ডিসেন্ট বা আপত্তি, ওগুলোকেও কিন্তু সিগনেচার করা হয়েছে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে গেট ফি বাড়ানোর প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান সহ সব ধরনের গাড়ি বন্ধ রেখেছে পরিবহন মালিকরা। ফলে ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি। পাশাপাশি সিএমএফ এজেন্টরা আজ থেকে 4 ঘন্টার কর্মবিরতি পালন করছে। এতে করে আমদানি রপ্তানি ও পণ্য পরিবহন বন্ধ হয়ে পড়েছে। দেশের আমদানি রপ্তানির সিংহভাগ চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পরিচালিত হয়। এ কারণে প্রতিদিন গড়ে 10,000 গাড়ি প্রবেশ করে বন্দরের জেটিসমূহে। হঠাৎ করে বন্দর কর্তৃপক্ষ প্রতিটি গাড়ির জেটিতে প্রবেশ ফি 57 টাকা থেকে বাড়িয়ে 230 টাকা নির্ধারণ করে। এতে পরিবহন মালিকরা ক্ষুব্ধ হয়ে পণ্য পরিবহন বন্ধ করে দেয়। এতে বন্দর এলাকায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সাভারে বিউপির শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মিঠু বিশ্বাস নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। রাত 1টার দিকে রাজধানীর তেজগাঁও থানার তেজকুনিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগী ওই তরুণী সাভারে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে
প্রাইভেট পুড়িয়ে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে সাভার থানায় মামলা করে। পরে অভিযান চালিয়ে মিঠু বিশ্বাসকে গ্রেফতার করা হয়। বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। রাজবাড়ীর কালুখালী উপজেলায় সুদ কারবারিদের দৌরাত্ম্যে বিপাকে পড়েছেন স্থানীয়রা। রফিকুল ইসলাম ও তার কয়েকজন সহযোগীকে নিয়ে তিনি গড়ে তুলেছেন সুদের সিন্ডিকেট, যেখানে আর্থিকভাবে লাভবান হওয়ার বদলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কেউ কেউ। ভুক্তভোগীদের অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ হয়েও প্রতিকার মিলছে না। ফরিদপুর থেকে সঞ্জীব দাসের পাঠানো রিপোর্ট। আমার নামে চাঁদাবাজি বলা করছে, আমি ধরে নিয়ে যায় বাম হাত দিয়ে কলার ধরছি, ডাইন হাত দিয়ে অস্ত্র ধরে ওর জমি করতে গেছি। ওনার কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়েছি আর 10 লক্ষ টাকা দাবি করছি যে 7 দিনের ভিতর না দিলে ওনাকে মেরে দেব। এইভাবে বিভিন্নভাবে আমাদের হয়রানি করে আসছে। এই ভুক্তভোগীর মতোই অনেকে টাকা নিয়ে সুদে আসলে পরিশোধ করেও রফিকুল ইসলাম গঙের ফাঁদে পড়েছেন। বিপদগ্রস্ত হয়ে সুদের টাকা নিয়ে তা পরিশোধ করতে কখনো কখনো বিলম্ব হয়। এই সুযোগে হামলা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে গ্রাহকদের। ইউনিয়ন পরিষদ থেকে আরম্ভ করে একেবারে রাষ্ট্রপ্রধান পর্যন্ত আমরা সকল স্তরে সকল পর্যায়ের প্রশাসনিক এবং সকল রাষ্ট্রীয় কাঠামোর কাছে আমরা আবেদন দিছি, কিন্তু কোথাও কোনো আমরা প্রতিকার পাইনি। সুদ আসলে অনেক টাকা দিয়েছি, যা নিয়েছি তার 3 ডাবল দিয়েছি, তারপরেও সে সেটা মানতেছে না। আমার টাকা জমা দেওয়ার পরে উনি আর কেসও তোলে না, টাকাও মামলাও তোলে না, কোনো কিছু না। আমরা আবার এদের পাশে ঘুরতে ঘুরতে এখনো ঘুরতেইছি। এদিকে আইনজীবীরা বলছেন, ব্যক্তিগতভাবে সুদ ও দাদন বেআইনি, তাই এর থেকে দূরে থাকা উচিত সাধারণ মানুষের। রাষ্ট্রীয় আইন ব্যবস্থায় ব্যক্তিগত পর্যায়ে সুদ এবং দাদন ব্যবসাটা সরকার বেআইনি ঘোষণা করেছে। এটি আসলে সুযোগ নাই, এটি শুধুমাত্র আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেই তারা আর্থিক লেনদেনের সুযোগ রয়েছে। এ বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলাম সুদের টাকা দেওয়ার কথা অস্বীকার করেন। আমি মাদ্রাসার ইসলামিক স্টাডিজ মাস্টার্স পাস, আমার ওয়াইফ শিক্ষকতা করে, ওরা আমার সুনাম ক্ষুণ্ণ করার জন্য এগুলো উঠে পড়ে লাগে এগুলো করতেছে, এবং ওদের সাথে আমার জুডিশিয়াল চুক্তিবদ্ধ করা ব্যবসা, বুঝছেন। এনটিভি নিউজ ডেস্ক। বাউল সম্রাট ফকির লালন শাহর ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেউরিয়ার লালন আখড়াবাড়িতে চলা 3 দিনব্যাপী লালন উৎসব শেষ হচ্ছে আজ। রাতে আখড়াবাড়ির মূল মঞ্চে খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার এই লালন উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করবেন। লালন রীতি অনুযায়ী 1 কার্তিক সন্ধ্যায় অধিবাস, পরের দিন সকালে বাল্য ও দুপুরে পূর্ণ সেবার মধ্য দিয়ে সাধুসঙ্গ শেষ হওয়ায় গতকাল বিকেলে লালন অনুসারীদের অনেকে ভারাক্রান্ত মনে আখড়াবাড়ি ছেড়েছেন। বাকিরা আজ সকাল থেকে গুরু কার্য শেষে অশ্রুসিক্ত নয়নে লালনের তীর্থধাম ছাড়বেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই অভ্যুত্থান জাতীয় জীবনে একটি শক্তি, এর মধ্যে কোনো কলঙ্ক হোক তা চায় না বিএনপি। জুলাই যোদ্ধাদের ফ্যাসিবাদের দোসর বলা উচিত নয়, তাদের অবদান অপরিসীম। তার বক্তব্যকে কাটিং করে প্রচার করা হয়েছে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে অপপ্রচার করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। যৌক্তিক দাবি পূরণের জন্য আমি নিজেও স্ট্যাটাস দিয়েছিলাম, কথা বলেছিলাম, এবং সেটা ঐক্যমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ সঠিকভাবে অ্যাড্রেস করেছেন, সেটা প্রেসে বলেছেন এবং সংশোধন করেছেন। এরপরে তাদের অসন্তোষ থাকার কথা নয়। যে সমস্ত বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি, এটা তদন্তনাধীন আছে। দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে, সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি, এবং আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে এখনও সমস্ত জায়গায় বিভিন্ন ফাঁকফুঁক করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, সেটা গতকাল দৃশ্যমান হয়েছে। এখানে কোনো জুলাই যোদ্ধা, সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না। এনসিপি দাবি করলেও সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা দেয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। বলেন, অতীতের মতো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই, সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সকালে সিলেটে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে
প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছেন। নির্বাচন পদ্ধতি বা নির্বাচন সঠিক সময়ে হবে কিনা, নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা এখনও ঘটেনি এবং অনেক কিছুই মিডিয়াতে আসছে, এগুলো আশা রাখি এগুলো আমাদের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার নিরূপণে আজ বিকেলে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আজ বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আমাদের ড্যামেজ অ্যাসেসমেন্টের কাজ চলছে। আমরা আমদানিকৃত, আপনারা সকলে জানেন যে শুধুমাত্র আমাদের যে আমদানিকৃত পণ্য যে জায়গায় একত্রিত হয় আগুনে, সেটা পরিপূর্ণভাবে ধ্বংস হয়েছে। ধ্বংসের পরিমাণগত, অর্থনৈতিক পরিমাণ এবং ওজনের পরিমাণ, এই দুটোকে আমরা নির্দিষ্ট করার চেষ্টা করছি এবং এর সাথে সংশ্লিষ্ট খাত ভিত্তিক নির্ণয়েরও আমরা চেষ্টা করছি। 30 সেকেন্ডের মধ্যে আমাদের নিজস্ব অগ্নি নির্বাপন যে সংস্থা রয়েছে তারা আগুনকে অ্যাপ্রোচ করেছে। সো এর পরেও যত ধরনের অভিযোগ এসছে এটা আমলে নিয়ে আজকে যে আন্তঃমন্ত্রণালয়ের সভা হবে কিছুক্ষণ পরে, এখানে সকল বিষয় শুধু আমাদের না, অন্য মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা নেব। জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে গণফোরাম। তবে জুলাই সনদ স্বাক্ষর করতে এখনও যারা বাকি আছেন তাদের আবারও স্বাক্ষর করার আহ্বান জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। দুপুরে জাতীয় সংসদ ভবনের এলটি হলে গণফোরামের স্বাক্ষর অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ৭২-এর সংবিধানের 4 মূলনীতি জুলাই সনদে উল্লেখ থাকলে তা পূর্ণতা পেত। তবে সনদের স্বাধীনতার ঘোষণাপত্র যুক্ত করা হবে এমন আশ্বাস পেয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছে গণফোরাম। এদিকে জুলাই সনদে স্বাক্ষর করায় কমিশন এবং গণফোরামকে মুঠোফোনে স্বাগত জানিয়েছেন ডক্টর কামাল হোসেন। আমরা মনে করি যে এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা যে নতুন পর্যায়ে রাষ্ট্র গঠনের, রাষ্ট্র সংস্কারের যে নতুন পর্যায়ে তার অগ্রণী সৈনিক হিসেবে গণফোরাম এবং গণফোরামের সঙ্গে যুক্ত প্রত্যেকেই থাকবেন। আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে নয়, নির্বাচন কমিশন রিমোট কন্ট্রোলের মাধ্যমে অন্য কোনো জায়গা থেকে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে প্রতীক ইস্যুতে নির্বাচন কমিশনের চিঠির জবাব দেওয়ার শেষে সাংবাদিকদের কাছে তিনি এমন অভিযোগ করেন। কোন আইন বা নীতিমালার আলোকে তালিকায় প্রতীক অন্তর্ভুক্ত করা হয়েছে তা স্পষ্ট করার দাবি জানান এনসিপির এই নেতা। এদিকে নির্বাচন কমিশনাররা বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ ও সেনাবাহিনীর পক্ষ নিয়ে কাজ করছে বলে অভিযোগ করেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বাংলাদেশে বিদ্যমান ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে যে মার্কাগুলো দেওয়া হয়েছে, কোন নীতিমালার ভিত্তিতে সেই মার্কাগুলো দেওয়া হয়েছে সেটারও কিন্তু কোনো স্পষ্ট নীতিমালা নেই। নির্বাচন কমিশনের আচার আচরণে আমরা এই ধরনের মধ্যযুগীয় রাজা বাদশাদের আচরণের সাথে তাদের একটা সাদৃশ্য রয়েছে। নির্বাচন কমিশন একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান আমরা রূপান্তর করতে পারি, তাহলে যেমন জামায়াত ইসলামী সুযোগ সুবিধা পাবে, রহমান ফ্যামিলিও সুযোগ সুবিধা পাবে, জিয়া ফ্যামিলিও সুযোগ সুবিধা পাবে, সকল মানুষ বাংলাদেশে সুযোগ সুবিধা পাবে। কিন্তু আর যদি 3 থেকে 4টা বা ডিজিএফআই এদের কাছে বর্গা দেওয়া হয় তাহলে বাংলাদেশের অধিকাংশ 90% মানুষকে বঞ্চিত করা হবে। এজন্য বলেছি জনগণের পক্ষে নির্বাচন কমিশনকে দাঁড় করানোর জন্য। চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবা খাতে মাশুল বৃদ্ধি প্রতিবাদে আমদানি রপ্তানি পণ্যবাহী গাড়ি চালকদের কর্মবিরতি প্রত্যাহার করা হচ্ছে। দুপুরে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে পরিবহন মালিক শ্রমিকদের দীর্ঘ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবা খাতে মাশুল বাড়িয়েছে বন্দর কর্তৃপক্ষ। চলতি মাসে 15 তারিখ থেকে নতুন হার কার্যকর করা হচ্ছে। কর্তৃপক্ষের এই উদ্যোগে বিক্ষুব্ধ হয়ে উঠেছে বন্দর ব্যবহারকারীরা। বর্ধিত মাশুল প্রত্যাহারের দাবিতে বন্দরে পণ্য আনা নেয়ার কাজে নিয়োজিত ট্রাক, কাভার্ড ভ্যান ও প্রাইম মুভার মালিকরা তাদের গাড়ি শনিবার থেকে বন্দরে প্রবেশ বন্ধ করে দেয়। এতে আমদানি রপ্তানি কাজে স্থবিরতা নেমে আসে। পরিস্থিতি স্বাভাবিক করতে রোববার দুপুরে পরিবহন মালিক শ্রমিকদের সাথে বৈঠক করে বন্দর কর্তৃপক্ষ। এই সময় বন্দরে গাড়ি প্রবেশে বর্ধিত গেট ফি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত হয় বলে জানান বন্দর কর্তৃপক্ষের সচিব। 1 নভেম্বর থেকে পর্যটকরা সেন্ট মার্টিনসে যেতে পারবেন বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। যেই 4টা মাস সেন্ট মার্টিনে পর্যটন চলে, সেই 4টা মাসে আমরা কিছু নিয়ন্ত্রণ দিয়েছি পর্যটনের উপরে। এটা কিন্তু কেবল সেন্ট মার্টিন না, যেমন আপনি সুন্দরবনেও কয়েক মাস বন্ধ থাকে, সেটা নিয়ে কেউ কথা বলে না। সেন্ট মার্টিনটাকে শুধু একটা নানান রং চং চড়িয়ে বলা হচ্ছে। সেন্ট মার্টিনে আমরা এবং পর্যটন মন্ত্রণালয় একসাথে বসে একটা সিদ্ধান্ত দেব। আমরা রাত্রি যাপনেরও অনুমতি দেব, কিন্তু কোন মাস থেকে কোন মাসে সেটা আমরা একসাথে বসে ঠিক করতে হবে। নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা বিএনপি নির্বাচনী অগ্রাধিকার। নোয়াখালীতে এই প্রতিপাদ্যে অংশীজন সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। সকালে মাইজির একটি কনভেনশন হলে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের সাবেক বিএনপি নেতৃত্বদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। দলের নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। পটুয়াখালী গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম বন্ধ, সেবার মান উন্নয়নে 9 দফা বাস্তবায়ন ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মেজবা উদ্দিনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আন্দোলনকারীরা। এতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের দাবিতে ৪র্থ ধাপের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী সহ সমমনা 8টি রাজনৈতিক দল। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, 27 অক্টোবরের মধ্যে সরকার গণভোটের ঘোষণা না দিলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তবে এই আন্দোলনকে রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়ন সংসদের উভয় কক্ষেই পিআর পদ্ধতি ও গণভোটের দাবিতে আন্দোলন করে আসছে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস সহ সমমনারা। এরই মধ্যে রোববার জাতীয় প্রেস ক্লাবে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ সহ 5 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেন তারা। বলেন, সনদ বাস্তবায়নে আদেশ জারি ও আগামী নভেম্বরের মধ্যে গণভোট চান তারা। আগামী নির্বাচন অথবা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। আগামী 27 অক্টোবরের মধ্যে দাবি না মানা হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন ডাক দেওয়া হবে। ফেব্রুয়ারিতে জামায়াত জাতীয় নির্বাচন চায় দাবি করে দলটির সেক্রেটারি জেনারেল জানান, এই আন্দোলন কর্মসূচি জাতীয় নির্বাচনে কোনো বাধা সৃষ্টি করবে না। আমরা নিয়মতান্ত্রিকভাবে সরকারকে, জনগণকে, দেশবাসীকে, প্রশাসনকে, ঐক্যমত্য কমিশনকে আমরা মেসেজ দিতে যাই যে আমাদের এই দাবি ন্যায্য, এটা আমাদের মানতে হবে। একটা হচ্ছে আদেশ দ্রুত জারি করুন, গণভোটের ব্যবস্থা করুন নভেম্বরে, এটাই আমাদের দাবি। তবে জামায়াতের নেতৃত্বে এমন কর্মসূচিকে রাজনৈতিক প্রতারণা ও তথাকথিত আন্দোলন সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলগুলো ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করেছে বলেও মন্তব্য করেন নাহিদ। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। টানা 8 দিনের আন্দোলনের পর এমপিওভুক্ত শিক্ষকদের সর্বনিম্ন বাড়ি ভাড়া 2000 টাকা নির্ধারণ করে মূল বেতনের 5% বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করেছে সরকার, যা কার্যকর হবে 1 নভেম্বর থেকে। আর এই প্রজ্ঞাপনকে প্রাথমিক বিজয় বললেও তা প্রত্যাখ্যান করে বাড়ি ভাড়া 20% সহ 3 দফা দাবি সম্পূর্ণ পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষকরা। তবে যতটুকু বরাদ্দ দেওয়া হয়েছে তাতেই সন্তুষ্ট থেকে শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। HM মেহেদি হাসানের রিপোর্ট। 20% বাড়ি ভাড়া
বাড়ি ভাড়া, উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে গেল 12 অক্টোবর থেকে ঢাকায় আন্দোলন করে আসছেন সারা দেশ থেকে আসা এমপিওভুক্ত শিক্ষকেরা। আমাদের কেন মানবত জীবনযাপন করতে হয়? দিতে পারেন ইচ্ছা করলে, কিন্তু ওনারা কেন দিচ্ছেন না সেটা বুঝতে পারছি না। সরকারের বোঝা দরকার যে আমরা কেন রাজপথে নামছি। আমরা তো শিক্ষা শ্রেণীকক্ষে থাকার কথা আমাদের। সব থেকেই তো আমরা বঞ্চিত। আমাকে তো সবসময় বল আমরা দেবো, দিয়ে বল আর দেবে না। দাবি কিছুটা মেনে বাড়ি ভাড়া 5% করার প্রজ্ঞাপন দেয় সরকার। তবে দাবি মেনে নিতে নারাজ আন্দোলনরত শিক্ষকেরা। ঘোষণা দেন কর্মসূচি চালিয়ে নেবার। এই 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা, 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন যতক্ষণ না হাজির হবে, যতক্ষণ না জারি করা হবে, এমপিওভুক্ত শিক্ষকদের এই শহীদ মিনারের আন্দোলন চলছে। পরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষা ভবনের উদ্দেশ্যে ভুকা মিছিল বের করেন শিক্ষকেরা। তবে শিক্ষকদের দাবি সাধ্যমতো মেনে নেওয়া হয়েছে বলে তাদেরকে শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী সিআর আবরার। আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছি যথেষ্ট। আমি মনে করি এখন আন্দোলনরত যারা শিক্ষক যারা রয়েছেন তারা এখন ক্লাস শ্রেণীকক্ষে ফিরে যাবেন এবং শিক্ষা কার্যক্রম স্কুলগুলোতে শুরু হবে। এইচএম মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা। নোট অফ ডিসেন্ট রেখে জুলাই সনদ বাস্তবায়িত হতে পারে না বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, নোট অফ ডিসেন্ট রেখে কোনো সনদ বাস্তবায়ন করা সম্ভব না। এটা বড়জোর বিএনপির সনদ হতে পারে, কোনো রাজনৈতিক সমঝোতায় এটা থাকতে পারে না বলে মন্তব্য করেন তিনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার অস্পষ্টতা, সনদের আইনি ভিত্তির অনুপস্থিতি এবং দেশের সার্বিক নিরাপত্তাহীনতা বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।